আহ, কিন্তু আজকে থেকে আমার দেখা যাচ্ছে মোটামুটি একটা আমার বইয়ের সাথে কিছুটা হলেও সামঞ্জস্য পাবে। আর গত দিনে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট টপিক গুলো আমি ইনক্লুড করার একটা চেষ্টা করছিলাম। আচ্ছা, কি রিজেন্ট করছে কিছু বলবেন? যদি না বলেন তাহলে আমরা শুরু করি, আমার রেকর্ডিংটা হচ্ছে ওকে। সেটা হচ্ছে জেনেটিক্স, যেটা আছে সেটা জেনেটিক্স মূলত আপনার হচ্ছে যে জিন, জেনেটিক ভেরিয়েশন এবং হেরিডিটি, এই তিনটা নিয়ে কাজ করে। তো জিনস কি, জিনস হচ্ছে আমাদের যে ক্যারেক্টার গ্রুপ প্রকাশিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে যে আমাদের ক্রোমোজোমের একটা পার্ট, যেটা হচ্ছে কি আপনার ডিএনএ। ডিএনএরও ছোট অংশ হচ্ছে জিন, মানে ডিএনএ একটা ছোট পার্ট। আর এই যে আপনার এবং আমার সাথে যে জিনগত ভেরিয়েশনটা আছে, কেন হচ্ছে কিভাবে হচ্ছে, এটা হচ্ছে জেনেটিক ভেরিয়েশন। এবং হেরিডিটি কি, আমরা বংশ পরম্পরায় আমাদের পিতামাতা থেকে আমরা যেগুলো পাচ্ছি সেটা। তাহলে জেনেটিক্স এই তিনটা বিষয় নিয়ে মূলত কি করে আপনার স্টাডি করে। তো গ্রেগর যে আর একটা মনে হয় কিছু ছিল এখানে, শুধু গ্রেগর মেন্ডেল দেওয়া আছে, যাই হোক। মেন্ডেলকে হচ্ছে কি বলা হয়, ফাদার অফ হচ্ছে জেনেটিক্স বলা হয়। এ পর্যন্ত আপনার কিছু মডেল প্ল্যান্টের কথা শুনবেন এবং মডেল হচ্ছে অ্যানিমেলের কথা শুনবেন। তার মধ্যে সবচেয়ে বেশি জেনেটিক অ্যাক্টিভিটিস হয়েছে বিন নিয়ে। আর যদি আপনি হচ্ছে অ্যারাবিডপসিস যেটা আছে, সেটা মডেল অর্গানিজম হিসাবে কনসিডার করা হয়। এখন কেউ বলতে পারবেন কিনা যে এই অ্যারাবিডপসিস বা ড্রসোফিলা এগুলো নিয়ে বা মডেল অর্গানিজম বা এগুলো নিয়ে কেন এত কাজ হয়েছে? আরো তো অনেক প্ল্যান্ট ছিল, এগুলো নিয়ে কেন হয় নাই? কারো জানা থাকলে চ্যাটে বলে দেবেন। নাম্বার কম। চ্যাটে বলে দিলে মানে আপনার নেটওয়ার্কের সমস্যা থাকলে হয়তো বুঝতে কষ্ট হবে। চ্যাটে বলে দিলে আমি ওটা হচ্ছে পড়বো, তাহলে সবাই শুনতে পাবে, ঠিক আছে? এখন এটা বলে দিবেন, আমি বলি পরে। এখন হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস যেটা আসছে সেটা নিয়ে একটু কথা বলবো প্রথমে। লাইফ সাইকেল শর্ট, হ্যাঁ একটা ক্যারেক্টারিস্টিক বলছে লাইফ সাইকেল শর্ট। আরো আরো মেইন জায়গায় যেটা আপনি বলেন, হ্যাঁ এই যে স্মল ক্রোমোজোম নাম্বার, এটা হচ্ছে বড় কথা। ক্রোমোজোম নাম্বারটা এবং সাইজটা ছোট। আপনার যদি সাইজ বড় হয় স্টাডি করতে অনেক কষ্ট হবে, ক্রোমোজোম কম পিসিআর এর সুবিধা হয়। হ্যাঁ, এই যে অনেক সুন্দর করে বলতেছেন যে এই দেখেন জিনোম সাইজটা অনেক ছোট, এমবি। সুতরাং যখন ছোট হবে তখন এর স্টাডি করা একটু সুবিধা হবে, আপনি ওটার সাথে তুলনাটা মানে দ্রুত করতে পারবেন। এখন হোমো জাইগাস এবং হেটেরো জাইগাস। হোমো মানে আমরা সবাই জানি, হোমো মানে কি, একই রকম, আর হেটেরো মানে ডিফারেন্ট। তার মানে জাইগাসটা দেখেন, আমরা জানি জাইগোট, জাইগাস, এই জায়গা এখানে আসছে। হোমোজাইগাস হলে যখন অ্যালিলিক জিনগুলো সিমিলার হবে, আর হেটারোজাইগাস হলে যখন অ্যালিলিক জিনগুলো ডিসিমিলার হবে। তাহলে এই যে দেখেন বিবি, বিবি এখানে একটা বড় হাতের এবং একটা ছোট হাতের আছে। এখন এই যে অ্যালিলিক জিন, অ্যালিলিক জিনটা কি তাহলে আগে জানতে হবে, তারপর না হলে আমরা হোমোজাইগাস হেটারোজাইগাস কি এটা জানবো। যেহেতু এখানে বলতেছে, আমরা শুধু এতটুকু জানি এখানে হোমোজাইগাস হচ্ছে অ্যালিলিক জিন সিমিলার হবে, এটারও জিজ্ঞেস হলে অ্যালেলিক জিন ডিসিমিলার হবে। কারণ আমি বলেছি প্রথমে আপনাকে, জেনেটিক্স বলেন বা স্পেশালি ফর জেনেটিক্স, আমার কাছে মনে হয় যে এখানকার যে টার্মিনোলজি গুলো থাকে সেগুলো ছোট আকারে থাকে। কিন্তু আপনি যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি লিখতে পারবেন। বাট ওই এ, অন্যান্য সাবজেক্টে অ্যাগ্রোনমি, হর্টিকালচার এগুলো দেখা যাচ্ছে আপনি জানেন কিন্তু সুন্দর করে হয়তো উপস্থাপন করতে পারবেন না যদি মুখস্থ না থাকে। বাট এই জেনেটিক্স এর ক্ষেত্রে আপনি যদি কি পয়েন্ট গুলো লিখতে পারেন তাহলেই কিন্তু হচ্ছে হয়ে গেলো। এখানে দেখেন দুইটা কি পয়েন্ট আছে, একটা হচ্ছে সিমিলার, একটা হচ্ছে অ্যালিলিক জিন। যেহেতু হোমো কথাটা আছে তার মানে এখানে সিমিলার আসবে, আর হেটারো আছে এই জন্য ডিসিমিলার আসবে। আর জাইগোসের সাথে অ্যালিলিক জিন রিলেটেড। এখন এটা কিভাবে রিলেটেড আমরা এখানে জানবো, দেখেন। সেটা হচ্ছে অ্যালিল
কি জিন লোকেটেড অন দ্য corresponding locus of chromosome pair or a different characters pair, or হচ্ছে an allele is an alternative form of a gene that হচ্ছে is located at a specific position on a specific chromosome. তো প্রথম কার্ডটা চাইতে আমার কাছে দ্বিতীয় কার্ডটা সহজ মনে হয়, আমি আপনাদেরকে সুন্দর করে এখানে চিত্রটি বুঝাই দিব। এটা একটা ক্রোমোজোম, এইটা আর একটা ক্রোমোজোম, ঠিক আছে? এটা যদি আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, তাহলে এটা আপনি আপনার মায়ের কাছ থেকে পেয়েছেন। এটা যদি 12 নম্বর ক্রোমোজোম হয়, তাহলে এটাও 12 নম্বর ক্রোমোজোমের। তার মানে আপনার 12 নম্বর ক্রোমোজোমের সাথে, মানে যখন আসে আপনার কাছে, তখন আপনার বাবার 12 নম্বর ক্রোমোজোম এবং মায়ের 12 নম্বর ক্রোমোজোমে এসে মিল হয়। কখনো আপনার 12 নম্বর ক্রোমোজোমের সাথে আপনার, মানে হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার না, মানে আপনার বাবার 12 নম্বর ক্রোমোজোমের সাথে আপনার মায়ের 12 নম্বর ক্রোমোজোম মিল হয় নাই। এটা কিন্তু, সরি, 13 নম্বর ক্রোমোজোম বা 14 নম্বরে মিল হয় না, সবসময় সেম থাকে। 12-র সাথে 12, 13-র সাথে 13, 14-র সাথে 14, 15-র সাথে। যদি এটা অমিল হয় তাহলে তখন আপনার সমস্যা হবে, ওটা আমরা পরে কথাবার্তা বলবো। যেটা হচ্ছে যে আপনার মানে রোগের পর্যায়ে চলে যাবে। তো এইটা আপনি ধরেন আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, এটা আপনার মায়ের কাছ থেকে পেয়েছেন। এখন যখন কি হবে, একই রকম হবে, মানে অক্ষরগুলো আমি প্রথমে আপনাদের সিম্পল করে বোঝাবো। যদি লেখাগুলো আমরা সাধারণত যে অক্ষরগুলো ইউজ করি, সেগুলো যদি ক্যাপিটাল অথবা স্মল দুটো যদি সেম হয়, তখন সে কন্ডিশনকে আমরা হোমোজাইগাস কন্ডিশন বলবো। বাট যখন একটা বড় হবে এবং একটা ছোট হবে, তখন সেটাকে আমরা হেটেরোজাইগাস বলবো। তাহলে এটা বোঝার জন্য আপনার কোথাও যদি লেখা থাকে, দেখেন যে একটা বড় আছে একটা ছোট আছে, তাহলে আপনি বলবেন যে এটা হেটেরোজাইগাস, এটা হোমোজাইগাস, এটা এই, এটা সেই, ঠিক আছে? কিন্তু ডেফিনেশনের ক্ষেত্রে তো আপনাকে জানতে হবে। ডেফিনেশনটাকে দেখেন, আমি আর একবার যাবো। অ্যান অ্যালিল, এ বি, এই বি, যে এটাও একটা অ্যালিল, এটাও একটা অ্যালিল, তাহলে অ্যান অ্যালিল ইজ অ্যান অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন দ্যাট ইজ লোকেটেড অ্যাট এ স্পেসিফিক পজিশন অন এ স্পেসিফিক ক্রোমোজোম। তার মানে এই ক্রোমোজোমের এই স্পেসিফিক পজিশনেই সাধারণত এই জিনটা অথবা কি বললাম অ্যালিলটা, যে অ্যালিলের একটা ফর্ম আছে সেটা এখানেই থাকবে। এ কখনো এখানে যাবে না, এখানে যাবে না। তার মানে তার একটা নির্দিষ্ট পজিশন আছে এবং নির্দিষ্ট ক্রোমোজোমে আছে। এখন এই যে নির্দিষ্ট পজিশন আছে, এই নির্দিষ্ট পজিশনেরও একটা নাম আছে। কেউ জানেন কিনা? মানে বি ক্রোমোজোম অথবা এ ক্রোমোজোম অথবা সি অথবা ডি, অ্যালিল বলেন, ক্রোমোজোম বললে এটা ব্রড সেন্স হয়ে যায়। তারও এখানে একটা নির্দিষ্ট লোকাল। জায়গা থাকবে, এই জায়গাটার নামকে কি বলা হয়? হ্যাঁ, লোকাস। লোকাল। আচ্ছা, একজন হচ্ছে যে লোকাই বা লোসাই বলছে এবং একজন লোকাস বলছে। এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? লোকাস এবং লোসাই, এই দুইটার মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে, ঠিক আছে কিনা? লোকাল সিঙ্গুলার, লোকাল হ্যাঁ, হচ্ছে একটা আছে, প্লুরাল। হ্যাঁ, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তাহলে দেখেন, অ্যালিলটা হচ্ছে কি একটা অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন। এই যে এইটা অল্টারনেটিভ, এইটা এইটার অল্টারনেটিভ এইটা, ঠিক আছে? তাহলে অ্যালিলটা, মানে হচ্ছে যে আপনার, যে আমরা জানি যে দুইটা করে লাগে, মিনিমাম দুইটা করে লাগে, দুইটা কিন্তু বেশিও আছে, ওগুলো মাল্টিপল অ্যালিল। তাহলে কি একটা আরেকটার অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন, তারা কি করে একটা নির্দিষ্ট পজিশনে থাকে একটা নির্দিষ্ট ক্রোমোজোমে। এটা বাংলা করলে দাঁড়ায়। ক্লিয়ার হয়েছে কিনা আমার অ্যালিলের কথাটা? অ্যালিল হচ্ছে আপনি যখন দুইটা লিখলেন এই যে বি বি, তখন আরেকবার দেখেন, অ্যালিল ইজ অ্যান অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন। তারা কি করে, দ্যাট ইজ লোকেটেড অ্যাট এ স্পেসিফিক পজিশনে আছে এবং একটা স্পেসিফিক ক্রোমোজোমে আছে আপনার। যেমন আমি বলি, এক্স এবং ওয়াই ক্রোমোজোম যেটা আছে, ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ওয়াই ক্রোমোজোম থাকলেই শুধুমাত্র ছেলে হবে, বাট এক্স এক্স হয়ে গেলে সেটা মেয়ে হয়ে যাবে। তাহলে এই যে ওয়াই ক্রোমোজোমের কথা বলতেছিলাম আমি, ওই ওয়াই ক্রোমোজোমের নিশ্চিন্তে একটা স্পেসিফিক পজিশনে কিছু জিন আছে, যে জিনগুলোই নির্ধারণ করতেছে যে আসলে সে ছেলে হবে নাকি মেয়ে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? সেই ওই ওয়াই ক্রোমোজোম থাকলেই শুধুমাত্র ছেলে হচ্ছে। তাহলে এটা ছিল আমার অ্যালিল। এখন আরেকটা কথা আসবে, যে হচ্ছে ডোমিনেন্ট এবং রিসেসিভ।
আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখন এই যে আমরা হোমোজাইগোট এটা চিনছি, এটা হোমোজাইগোট। যদি একই লেটার থাকে, মানে মানে হয় বড় হাতের অথবা ছোট হাতের, তাহলে সেটা হবে হোমোজাইগোট। আর যদি একটা বড় হাতের এবং একটা ছোট ছোট হাতের থাকে, তাহলে সেটা হবে হেটারোজাইগোট। ওকে। তো আমি যেটা বলতেছিলাম যে ডোমিনেন্ট হবে নাকি রিসেসিভ হবে, এই কন্ডিশনটা আপনি তখনই বুঝবেন কখন, যখন হেটারোজাইগাস কন্ডিশনে যেটা এক্সপ্রেস হবে। তার মানে F1 কন্ডিশনে, F1 100% হেটারোজাইগাস, এতটুকু তো আমরা জানি। তাহলে when the alleles of a pair are heterozygous, the phenotype of one trait may be dominant হবে and the other হবে recessive। যখনই হেটারোজাইগাস কন্ডিশনে থাকবে তখন একটা ডোমিনেন্ট হবে এবং একটা রিসেসিভ হবে। এবং কোনটা এক্সপ্রেস হবে, এই হেটারোজাইগাস কন্ডিশনে যেটা এক্সপ্রেস হবে সেটাই ডোমিনেন্ট হবে, এবং যেটা এক্সপ্রেস হবে না সেটা রিসেসিভ হয়ে যাবে। এবং যদি আপনার ওই যে ডোমিনেন্ট যে ট্রেটটা এক্সপ্রেস হচ্ছে, সেটা যদি আপনার প্যারেন্টে ফুললি থাকে এবং আপনার মধ্যেও ফুল থাকে, তাহলে সেটা কমপ্লিট জেনেটিক ডমিনেন্স হবে। আর যদি না থাকে তাহলে এটা ইনকমপ্লিট হতে পারে অথবা পার্সিয়াল হতে পারে, সেগুলো আমরা পরে মেন্ডেলের সূত্রতে পড়বো। এখানে ওগুলো একটু করে বলা আছে, নট কমপ্লিট হতে পারে, সেটা ইনকমপ্লিট ডমিনেন্স হতে পারে, এগুলো আমরা হচ্ছে পড়বো। এখন তাহলে দেখেন হোমোজাইগোট আমরা চিনছি, তারপর হেটেরোজাইগাস, তারপর হচ্ছে হেটেরোজাইগোট। এখন হেটেরোজাইগোট, হোমোজাইগোট, হেটেরোজাইগাস এইটুকু আমরা হচ্ছে একটু বলছি। এখন হোমোজেনাস এবং হেটেরোজেনাসের কথা একটু আছে। এ আমরা জাইগাস বা জাইগোট যখন বলতেছিলাম, তখন কিন্তু আমাদের দেখেন আমাদের জাইগোটটা ফর্ম করে কখন, যখন প্যারেন্ট এবং হচ্ছে যে দুই প্যারেন্টের গ্যামেট এবং হচ্ছে যে গ্যামেট মিলিত হয়, দুই প্যারেন্টের গ্যামেট যখন মিলিত হয় তখন। তার মানে এই যে জাইগোট লেভেলটা আপনার হচ্ছে যে গ্যামেট পর্যায়ে। বাট হোমোজেনাস এবং হেটেরোজেনাস যদি আসেন, এইটা হচ্ছে আপনি বাইরে থেকে দেখতে পাবেন। যেমন সেম or similar nature or kind, mainly uniform in nature। হোমোজেনাস, এই হোমো মানে ইউনিফর্ম থাকবে অথবা সেম থাকবে। হেটেরোজেনাস হলে ডিসিমিলার ইন নেচার অর নট ইউনিফর্ম। এখন আপনাকে আমি যদি বলি যে F1 জেনারেশন বা যেটা হাইব্রিড, এই হাইব্রিডের দুইটা ট্রেট মানে ক্যারেক্টারিস্টিক বলেন। আপনি কিন্তু অনেক কথা আছে যেগুলো আমি আপনাদের এখানে মুখে বলবো, আপনাদের বলছি একটা 300 পেজের খাতা করতে, সেখানে কিন্তু আপনি লিখে রাখবেন। দেখেন হাইব্রিড কিন্তু 100% হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, কেউ বলেন তো, হোমো না হেটারো? হেটারোজাইগাস। হেটারোজাইগাস। আর আরেকবার পরের কোশ্চেন, হাইব্রিড 100% হোমোজেনাস নাকি হেটারোজেনাস? হোমোজেনাস। আচ্ছা, একজন হোমোজেনাস বলছে, আর কেউ? আর কেউ? এটা ক্লিয়ার করেন। দেখেন আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ, সব সময় আমরা বলি যে 100% 100% হেটারোজাইগাস, 100% হেটারোজাইগাস, 100%, বাট হোমোজেনাস না হেটারোজেনাস এইটা নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যায়। ঠিক আছে না? মাত্র কিন্তু একজন বলছে আর বলে না। তো হাইব্রিড আপনি যদি বাইরে থেকে দেখেন, প্রত্যেকটা গাছ একই রকম থাকবে। হ্যাঁ, তাদের মধ্যে ভেরিয়েশন থাকবে না, তাদের ফুল পাতা থেকে শুরু করে, এর জন্য হাইব্রিড অনেক সুন্দর লাগে দেখতে। এখন যদি কোনো কারণে, ফেনোটাইপ হ্যাঁ, হ্যাঁ হোমোজেন, ফেনোটাইপিক্যালি হোমোজেনাস। হ্যাঁ এখন যদি কোনো কারণে হাইব্রিডে ভেরিয়েশনটা আসে, তাহলে এটা কি কারণে আসতে পারে, জেনেটিক্যাল নাকি এনভায়রনমেন্টাল? এনভায়রনমেন্ট। হ্যাঁ, তাহলে মনে রাখবেন, কারণ একবার ওখানে এনভায়রনমেন্টাল হবে। কারণ আমরা বলছি যে 100%, ওই যে 100% যদি বলে দেন জেনেটিক্স জিনিসটা, তাহলে এখানে যদি ভেরিয়েশনটা থাকে, শুধুমাত্র কি আসবে, এনভায়রনমেন্টাল ভেরিয়েশনটা আসবে। এখানে জেনেটিক্যাল ভেরিয়েশন আসার কোনো সম্ভাবনা নাই। এখন কোনো কারণে সেগ্রিগেশন হইলে বা তাদের জেনেটিক মেকআপ যদি ঠিক মতো না হয় তাহলে আসতে পারে, কিন্তু ওইটা আমাদের কি বিবেচ্য বিষয় না। আমাদের যখন আমরা ধরেই নিই 100% হচ্ছে হেটারোজাইগাস, তার মানে এখানে যদি ভেরিয়েশনটা আসে তাহলে শুধু এনভায়রনমেন্টাল আসবে।
এইখানে জেনেটিক্যাল নাই। এখন এখন বলতেছি আমরা যখন ভেরিয়েশনটা পড়বো, তখন ওখানে আবার আমরা পড়বো যে ভেরিয়েশনটা কত ধরনের হয়। তখন সেখানে আমরা পড়বো যে জেনেটিক্যাল প্লাস হচ্ছে ইনভায়রনমেন্টাল আছে। জেনেটিক্যাল এর মধ্যে আরো ভাগ আছে। তো এখন এতটুক আমি যতটুকু মুখে বললাম, আপনি খাতাতে লিখে রাখবেন। হাইব্রিড 100% হেটেরোজাইগাস, 100% হোমোজেনাস কন্ডিশনে থাকে। এবং এইখানে হাইব্রিডে যদি কোনো ধরনের ভেরিয়েশন থাকে, তাহলে সেটা হচ্ছে ইনভায়রনমেন্টাল ভেরিয়েশন। এরপরে দেখেন গ্যামেট। আমি আপনাদের এই সংজ্ঞাগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে কি হবে, আমাদের পরবর্তীতে সমস্যা হবে। আর দেখবেন যে বির মোটামুটি সংজ্ঞা টাইপের কোশ্চেন গুলো আসছে। গ্যামেট কি? হ্যাপ্লয়েড সেল অথবা এন নাম্বার অফ ক্রোমোজোম প্রডিউস ফর মায়োসিস সেল ডিভিশন। এখন যেহেতু আপনারা, আমি একটু, অনেকে জাস্ট নতুন নতুন আসছেন, দেখা যাচ্ছে অনার্স কেবল শেষ করছেন, আপনাদের জন্য একটু সুবিধা হবে এই পার্ট গুলো। বাট আপনাদের জন্য কঠিন হবে হচ্ছে যে জেনারেল পার্ট গুলো, কারণ হঠাৎ করে একটা জেনারেল এসে পড়বে। তাহলে এই যে হ্যাপ্লয়েড সেল হচ্ছে বা এন নাম্বার অফ ক্রোমোজোম প্রডিউস হচ্ছে কিসের মাধ্যমে? মায়োসিস সেল ডিভিশন। তাহলে দেখেন এখানে গ্যামেটের ক্ষেত্রে আমার কাছে কি পয়েন্ট আছে দুইটা, একটা হচ্ছে মায়োসিস সেল ডিভিশন, আরেকটা হচ্ছে এখানে আপনার এন নাম্বার ক্রোমোজোম উৎপন্ন হচ্ছে। তাহলে এই দুইটা যদি মনে রাখেন যে হ্যাপ্লয়েড সেল অথবা এন নাম্বার অফ ক্রোমোজোম প্রডিউস ফ্রম মায়োসিস সেল ডিভিশনে, সেই এন নাম্বারকে আমরা যে হাইব্রিড হোমোজেনাস অবস্থায় থাকে, মানে এটা একটু বললে ভালো হয়। আচ্ছা, আমরা দেখেন হোমোজেনাস জিনিসটা বলছে বাইরের দিকে। আপনি যদি হাইব্রিড কখনো দেখেন, যদি একটা হাইব্রিডের জমি বা প্লট থাকে, তাদের গ্রোথ, তাদের ফ্লাওয়ার টাইম, লিফ সাইজ, অ্যাঙ্গেল, সব কিছু হোমোজেনাস থাকে, মানে একই রকমের থাকে। বুঝছেন কিনা? এখানে সেগ্রিগেশনের সুযোগটা নাই। হোমোজেনাসটা আমরা বলতেছি বাইরে থেকে আমরা যেটা দেখবো। বুঝছেন? আমরা মানুষ কিন্তু হাইব্রিড না, আমরা কিন্তু হেটেরোজাইগাস, আমাদের মধ্যে ভ্যারিয়েশন পাবেন। সবার, আপনি আপনার দুই পিতামাতা হওয়া সত্ত্বেও একই রকম, আপনারা দুই বা তিন ভাই বোনের মধ্যে একই রকম পাবেন না, তাদের মধ্যে ভেরিয়েশনটা পাবে। ঠিক আছে কিনা? হোমোজেনাস জিনিসটা এটা। আর যেটা আমরা বলতেছিলাম যে 100% হেটেরোজাইগাস যেটা বলি, এটা জিন লেভেলের কথা বলি আমরা, যে ভিতরে, ওই যে ভিতরে 100% হয়ে যাওয়ার কারণে সেখানে সে আর ভেরিয়েশনটা শো করতে পারে না, তার ভেরিয়েশনটা নাই। আমার কথা বুঝছেন কিনা? এইখানে ইনভায়রনমেন্টাল ভেরিয়েশন যে ইনক্লুড হবে, সেটার সুযোগ থাকে না। এবং কোন জায়গাতে 100% হয়ে গেলে সেখানে আপনার ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ আছে? সুযোগ নাই কিন্তু। এবং হাইব্রিডে সাধারণত, এই যে হাইব্রিডের এত ফলন হয় কেন হয়, আপনারা চ্যাটে বলবেন যে হাইব্রিডে কি ইউজ করে। তাহলে দেখেন আমরা যেহেতু আহ, আহ, আমাদের কি হয়, গ্যামেট উৎপন্ন হয় মেল ফিমেল এবং প্ল্যান্টের ক্ষেত্রে একই। এটা কিভাবে হচ্ছে? আমাদের দেহে মায়োসিস সেল ডিভিশন হচ্ছে, মায়োসিস সেল ডিভিশনের মাধ্যমে আমরা এন নাম্বার ক্রোমোজোম উৎপন্ন হচ্ছে, এই এন কে আমরা হচ্ছে গ্যামেট বলি। তাহলে দেখেন এইখানে একটা প্যারেন্ট দেওয়া আছে, তার মধ্যে গ্যামেট উৎপন্ন হচ্ছে টি এবং টি। এখন আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্যামেট লিখতে হলে অবশ্যই সেটা গোল আকারে দিতে হয়। এটা তো জানেন যে গোল করে দিতে হবে, না হলে হবে না। ঠিক আছে? এখন একটা, মনে করেন আমার কাছে এ এ বি বি সি সি ডি ডি ই এফ এফ এতগুলো জিন আছে, বা এতগুলো হচ্ছে যে অ্যালিল আছে। এখন আমার কাছ থেকে কি পরিমাণ গ্যামেট উৎপন্ন হবে, কত রকমের হবে, এই জিনিসটা হয়তো আপনারা জেনে থাকবেন। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে এন। এবং সেই এনটা অবশ্যই কি হবে আপনার, হোমোজাইগাস হবে নাকি হেটেরোজাইগাস হবে? হেটেরোজাইগাস কন্ডিশনে হেটেরো। থাকে। হ্যাঁ, আমরা এটা শিখবো যখন গ্যামেট প্রডিউস করার আমাদের একটা ইকুয়েশন আছে। এবং এই কোশ্চেনটা বিজের থেকে শুরু করে বেশ কয়েকবার আসছিল, এখন যদি আসে না, তবে ভবিষ্যতেও কি হতে পারে, আপনার আসতে পারে। ঠিক আছে না? এরপরে দেখেন জাইগোট। আমরা জানি যে দুইটা গ্যামেট মিলিত হবে, তখন জাইগোট, তার মানে ফার্টিলাইজ হবে। ওকে? এবং সেই গ্যামেট গুলো কোথা থেকে আসবে? দুইটা ভিন্ন প্যারেন্ট থেকে আসবে, মেল এবং হচ্ছে ফিমেল প্যারেন্ট থেকে আসবে।
যখন তার মানে কি মেল এবং ফিমেল গ্যামেটস গুলো ফার্টিলাইজড হবে তখন তারা জাইগোট প্রডিউস করবে। তাহলে দেখেন এখানে টল ছিল, ডর্ফ ছিল, তারা একই রকম হওয়ার কারণে জাস্ট এক ধরনের গ্যামেট উৎপন্ন করবে। পরে অফস্প্রিং দুইটা টল দুইটা ডোয়ার্ফ হবে। গতকালকে আমি সেলফ বা সেলফিং এর কথা বলতেছিলাম, যে দেখেন এই একটা গাছ এবং এটা একটা গাছ। তো এই গাছের এই ফুল থেকে যদি পোলেন এইখানে যায়, স্টিগমাতে যায়, এক, দুই, এই গাছ থেকে ওই গাছের ফুলেই যদি হচ্ছে মানে একই ফুলেই যদি হচ্ছে পোলেনটা পড়ে, অথবা তিন, এই গাছ থেকে আপনার এই গাছে যাচ্ছে। ঠিক আছে কিনা, আমার কথা বুঝছেন কিনা? এখানে আমাদের তিনটা মানে হচ্ছে যে চিত্র আছে, এটা একটা ফুল, এটা একটা ফুল, এটা একটা ফুল, তিনটা ফুল। একটা হচ্ছে এইখান থেকে পোলেন এই অন্য একটা গাছে যে পড়তেছে, ওকে, একই গাছের এই 3 নাম্বার থেকে এই 2 নাম্বার ফুলে যাচ্ছে পোলেন। আর 1 নাম্বারে একই গাছের একই ফুলের পোলেন এখান থেকে এখানে পড়তেছে। এখন কোন কন্ডিশনটা কি? 1 নাম্বার কন্ডিশনটা কি, 2 নাম্বার কন্ডিশনটা কি, এবং 3 নাম্বার কন্ডিশনটা কি? কেউ বলতে পারবেন কিনা? তারপর আমরা আলাপ আলোচনা করব। এটা জানা আছে কিনা দেখেন, আমরা 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 কিন্তু সেলফিং, আমি আবার বলবো, অসুবিধা নাই। কিন্তু আমি যেখানে একটা ছবি দেখে আপনাদের বললাম যে এখান থেকে ফুল এখানে আসতেছে একই গাছের একই ফুলের দুইটা, এখানে একই গাছের একই ফুলে থাকতেছে, আবার এখানে ভিন্ন জায়গায় যাচ্ছে। আচ্ছা, সেলফ ক্রস এবং হচ্ছে জিউটোনোগামি বলছে, সেলফ পলিনেশন। আচ্ছা, পরে ফুল হলো একই গাছের ফুলের মধ্যে। এখানে বলেন একই গাছের একই গাছের একই ফলে নাকি একই গাছের ভিন্ন ফলে? এক ওই দুই হচ্ছে সেলফ পলিনেশন। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এক আর দুই দুইটাই দুইটাই সেলফ সেলফ ক্রস। ওকে, তাহলে দেখেন মানে যদি গাছ একই থাকে, যদি গাছ একই থাকে তাহলে সেটা হবে সেলফ। গাছ যদি ভিন্ন হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ক্রস। ঠিক আছে, 3 নাম্বার ক্রস পলিনেশন। আর 1 এবং 2 হচ্ছে সেলফ পলিনেশন। তবে এই সেলফ পলিনেশনের একের যেটা আপনার একই ফুলে থাকবে না, অন্য ফুলে যাবে, এটারও একটা ভিন্ন নাম আছে। সুতরাং কোন সময় যদি হচ্ছে ওই যে জিউটোনোগ্যামি কথাটা আসছে, এটা যদি দেখেন তাহলে মনে রাখবেন এটাও এক ধরনের সেলফিং বা সেলফ পলিনেশন। আমার কথা ক্লিয়ার হয়েছে কিনা এটা বলে। তাহলে দেখেন আমরা এখন সেলফিং এর সংজ্ঞাটা পড়বো। আমার কথা হচ্ছে আপনি যে পিকচার দেখে পড়তে পারতে হবে, আপনি ওই বাংলা ইংরেজি দেখে নেন, কারণ আপনার আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এটা ভালো কাজ করবে। হ্যাঁ, সেটা কি দেখে, আমরা জানি যে জাইগোট আলটিমেটলি আমাদের ফার্টিলাইজেশন হতে হবে। ফার্টিলাইজেশন হলে কি হচ্ছে, এখানে গ্যামেট উৎপন্ন হচ্ছে, এটা মেল, এখানে আপনার ফিমেল আছে। তাহলে ফার্টিলাইজেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, তাদের দেখেন যেহেতু তারা একই কি। আচ্ছা, আপনারা যখন করবেন মানে জয়নিং হওয়ার আগে যে আপনাদের ভিডিওটা অফ করে দেবেন। হ্যাঁ, দেখেন আমি বলতেছিলাম যে কি, এখানে আরেকবার আসছি, যাদের সেম জিন থাকবে, সেম প্যারেন্ট প্রডিউস করবে এবং হোমোজাইগাস ফর্ম করবে। ফার্টিলাইজেশনটা হচ্ছে কোথায়? মেল এবং ফিমেল গ্যামেটসে। এবং যেহেতু একই গাছে হচ্ছে, তার মানে আপনি যদি কল্পনা করেন আপনার বাবা মার মাধ্যমে আপনি আসছেন। ঠিক আছে, এখানে যেহেতু একটা প্যারেন্ট লাগে, দুইটা প্যারেন্ট না, তার মানে এখানে হচ্ছে যে ওই আপনার বাবাই যদি শুধু কল্পনা করেন, অথবা একটা রাইসের গাছের কল্পনা করেন, তার সব জিনগুলো তো একই রকম থাকে। তার মানে এখানে দেখেন প্রথমে হচ্ছে আমি গতদিনও বলছিলাম ফার্টিলাইজেশন হতে হবে এবং গ্যামেটস গুলো সেম জিন হতে হবে, সেম প্যারেন্ট থেকে হতে হবে, সেম জিন, এবং হচ্ছে যে সেম প্যারেন্ট থেকে হতে হবে। এবং একটু আগে যেটা আমি বলছিলাম যে হোমোজাইগোট হবে, কারণ এইখানে আমরা ডিফারেন্ট কোনো কিছু নাই, যেহেতু সেম জিন সেম প্যারেন্ট আছে। কন্ডিশন ইন সেম প্ল্যান মিউটেশন এন্ড অটোগামি কি সেম। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে বলেন সেলফ পলিনেশন এন্ড অটোগামি
এর মধ্যে পার্থক্য কি বা সেম জিনিস কি না বলেন। আহ, আপনাদের কনফিউজ থাকলে জিজ্ঞাসা করবেন যে এটা সেম, এবং বলবেন, তাহলে কি হবে বাকিদেরও প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্রস পলিনেশনের ক্ষেত্রে আলাদা হবে, তাহলে এখানে সেম সেম জিন ছিল তাহলে ডিফারেন্ট জিন লেখেন, সেম প্যারেন্ট ছিল তাহলে ডিফারেন্ট প্যারেন্ট লেখেন, এবং হোমোজাইগোট ছিল তাহলে আপনি হেটেরোজাইগোট লেখেন। আর এখানে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশনই থাকবে। এখানে আবার এটা চেঞ্জ করে আবার অন্য কিছু দিয়ে দিয়েন না, যে ফার্টিলাইজেশন তো হয়েছে তাহলে এবার আমরা জাইগোট লিখে দিই নাকি। এরপর দেখেন জেনোটাইপ, দ্য জেনেটিক মেকআপ অফ অর্গানিজম, এবং ফেনোটাইপ হচ্ছে রেফার্স টু অ্যান ইন্ডিভিজুয়াল অফ দ্য স্টেট। জেনোটাইপ ফেনোটাইপ জাইগোট আপনার কাছে কনফিউজ লাগবে। এখন জেনোটাইপ জিনিসটা কি বোঝাচ্ছে, আমরা কিন্তু এখন দেখেন একটু আগে হেটেরোজাইগোট হোমোজাইগোট এই কথাবার্তাগুলো বলতেছিলাম। হ্যাঁ, এইটা তো আমাদের শুধুমাত্র গ্যামেট প্রডিউস করতে যেটুক যাচ্ছে, ঠিক আছে না? একটু যদি আগে আমরা একটু চিন্তা করি, এই দেখেন আমাদের ক্রোমোজোমে এইখানটুক শুধু আমরা এখানে বি জিন আছে এটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এই জিনের সাথে এই জিনের সাথে যদি মিল হয় সেটা হোমোজাইগোট। এই জিনের সাথে এখানে একটা জিন যদি থাকতো, এটার সাথে এটার কোনো তুলনা হতো না, তার মানে এখানে তখন হোমোজাইগোট হেটেরোজাইগোট আসতো না। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার একটা প্ল্যান্টের হোল জেনেটিক ম্যাটেরিয়াল, আমি আবার বলতেছি, আমার কথা চিন্তা করেন অথবা আপনি কোন একটা প্ল্যান্টের কথা চিন্তা করেন, একটা প্ল্যান্টের হোল জেনেটিক ম্যাটেরিয়াল কে আমরা বলবো জেনোটাইপ। এবং বাইরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে তার ফেনোটাইপ। ঠিক আছে কিনা? আপনি দেখতে লম্বা খাটো, কি হচ্ছে যে সুন্দরী, কি নাক উঁচু নাক, কি বলবো আরো কি যেন ট্রেট আছে। তো এই যে আপনারা বাইরে যেটা দেখবেন এটা হচ্ছে ফেনোটাইপ, বাট এই ফেনোটাইপ এক্সপ্রেস করতে ভিতরের যে মেকআপটা আছে সেটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে জেনোটাইপ। ঠিক আছে কিনা? আমার মনে হয় জেনোটাইপ এবং ফেনোটাইপ নিয়ে ক্লিয়ার হয়েছেন। এবং হোমোজাইগোট হেটেরোজাইগোট এটার সাথে জেনোটাইপ ফেনোটাইপ যেন মানে আপনাদের হচ্ছে যে কি কনফিউজ না হয় এই জিনিসটার জন্য। তাহলে দেখেন এই যে এক্স, এই যে দেখেন সম্পূর্ণটা যেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের এই যে হেয়ার কালার, কারো দেখবেন চুলের কালার এক এক রকম থাকে, অথবা ব্লাড গ্রুপ বলেন যে কোনো একটা যেটা বলেন, আমরা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেটাই মূলত ফেরবে। এখন ভেরিয়েশনটা কি? প্রথম কথায় যদি আসি, সেটা ভেরিয়েশন মানে কি, আমরা যেটাই হচ্ছে যে আপনার চেঞ্জ দেখতে পাচ্ছি, ঠিক আছে না? তার মানে কি ডিফারেন্সিয়েশন এবং ইন্ডিভিজুয়াল অফ এ পপুলেশন অর এমন পপুলেশন। তার মানে আমরা যে ভেরিয়েশনটা দেখব, আমাদের যে ইন্ডিভিজুয়াল হবে সেখানে যে চেঞ্জটা দেখব। এখন চেঞ্জটা কি? দেখেন, আমি আমার ভাইয়ের মতন না, আপনি আপনার ভাইয়ের মতন না, এই যে একটু কিছুটা হলেও ভেরিয়েশনটা সৃষ্টি হচ্ছে বা চেঞ্জটা হচ্ছে, এটাই মূলত হচ্ছে ভেরিয়েশন। এবং এটা কি হয়, টু টাইপস হয়, যেটা কন্ট্রোল বাই জিন অ্যান্ড নন কন্ট্রোল বাই বাই এনভায়রনমেন্ট। আমি একটু আগে বলছিলাম যে আমরা আরো আরো ডিটেলসে পড়বো, কিন্তু এখানে একটু জেনে রাখবেন আমাদের মাঝে যে পরিবর্তন বা যে চেঞ্জ সেটাই হচ্ছে ভেরিয়েশন। এবং এইটা কি হতে পারে, একটা কন্ট্রোল বাই জিন, তার মানে এটা হেরিটেবল জিন যেহেতু আপনার পাচ্ছে, এবং অথবা এটাই হচ্ছে জেনেটিক্যাল। আর যেটা কন্ট্রোল হবে না, ইনভায়রনমেন্টাল কন্ডিশনের দ্বারা হবে, সেটা বা কি হবে না, নন হেরিটেবল হবে। কারণ সেই ইনভায়রনমেন্টের কারণে চেঞ্জ হয়েছে, যদি ইনভায়রনমেন্ট ফেভারেবল হতো তাহলে সেই চেঞ্জটা হতো না। ওকে, এখন আমরা আসবো জিন। জিন হচ্ছে বেসিক ফিজিক্যাল এবং ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি, এটা আমরা সবাই জানি। এবং জিন হচ্ছে ডিএনএ দ্বারা প্রডিউস। একটু আগে আমরা অ্যালিলিক জিন পড়ছিলাম, ঠিক আছে কিনা? তাহলে এখন আমরা নন অ্যালিলিক পড়বো। এইখানে একটু আসেন তাহলে আমাদের ক্লিয়ার হবে। এইটা এবং এইটা, এই যে টল এবং এই টল, এই টল এখানে স্মুথ আছে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। হ্যাঁ, এই ক্রোমোজোমটা মনে করেন বাবার কাছ থেকে আসছে, এই ক্রোমোজোমটা হচ্ছে মায়ের কাছ থেকে আসছে। তাহলে এই টল এবং এই টল এটা কি, এবং এই টল এবং এই স্মুথ এটা কি? আমি যদি আপনাকে কম্পেয়ার করতে পারি, বলি যে এই টলের সাথে এই স্মুথের কম্পারিজন করেন, এটা অ্যালেলিক জিন নাকি নন অ্যালেলিক জিন? এবার এই টল এবং এই টলের ক্ষেত্রে এটা অ্যালেলিক জিন নাকি নন অ্যালেলিক জিন?
কোনটা কি বলেন? আমি একটু আগে অ্যালিল অ্যালিল কি বা অ্যালিলিক জিন কি এটা বোঝাইছি। এনিয়ন, টল এবং টলের সাথে যখন এই টলের বি আছে, এখানে ধরেন হচ্ছে যে টলে কি বি হয় না, টলে টি হয়। হ্যাঁ, টি আছে এখানে, মনে করেন ছোট হাতের টি হোক বা বড় হাতের টি আছে। স্মুথের মনে করেন এখানে এস আছে, রিঙ্কেলের হচ্ছে যে এখানে ডাব্লু আছে। তো এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এই কম্পারিজন গুলোকে আপনি কি বলবেন? আমার কথা পারলেও বলবেন যে জানি, না পারলেও বলবেন যে জানি না, না পারলে বলবেন জানি না, বাট বলবেন, তাহলে আমার সুবিধা হবে। কারণ একটু আগে আমরা অ্যালিলিক পড়াইছি, লিস্ট আপনাদের একটা পারা উচিত ছিল। আমি অ্যালিলিক দিনটা পড়াইছিলাম। কোশ্চেনটা আরেকবার কি বলবেন? কোশ্চেনটা তো বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলতেছিলাম আপনি এই টলের সাথে এই টল কম্পারিজন করেন, এই টলের সাথে রিঙ্কেলের করেন, এই টলের সাথে স্মুথের করেন, তিনটা কন্ডিশন, তিনটা কন্ডিশনে কোনটা কি? সেম দুইটার ভিতরে হচ্ছে অ্যালিলি, আর একটার সাথে যখন আরেকটার তুলনা করা হয় তখন হচ্ছে নন অ্যালিলি। আচ্ছা, নন অ্যালিলিক, আচ্ছা আচ্ছা দেখি, টল টল অ্যালিলিক, রিঙ্কেল আর স্মুথ মিললে নন অ্যালিলিক, ওকে হ্যাঁ। তার মানে ওই যে আমি বলছিলাম যে লোকাস, হ্যাঁ, যারা একই লোকাসে থাকবে তাদের মধ্যে যখন আপনি কম্পারিজনটা করবেন, যে অ্যালিলটা লোকাসে থাকবে, লোকাস মানে কি বাসস্থান মনে করেন, তার মানে এইখানে এই বাসস্থান, এটা এখানে এর বাসস্থান, একই বাসস্থানে যখন থাকবে তখন সেটা হবে অ্যালিলিক। আর যখন তারা ভিন্ন বাসস্থানে থাকবে তখন হবে নন অ্যালিলিক। এখন এইটা, এই টল এবং টল অ্যালিলিক বললেন, তাহলে এই টল অথবা এই টলের যে বাসস্থান, এখানে টলও থাকতে পারে, আবার কি ডোয়ার্ফও থাকতে পারে, ঠিক আছে কিনা বলেন? আমরা সবসময় বলি যারা পেয়ার আকারে থাকে, এটা এটা ক্লিয়ার কি না বলেন, এটা এটা ধারণা যে এখানে টলও থাকতে পারে এবং এখানে ডোয়ার্ফও থাকতে পারে। এগুলো যদি বুঝে যান তাহলে দেখবেন যে আমার জেনেটিক্সের যে পার্টটা আছে পুরো মজা পাবেন। আর এখানে যদি গ্যাপ থেকে যায় তাহলে সংজ্ঞা যদি একটু 19-20 হয় আপনারা লিখতে পারবেন না, বুঝছেন কিনা? আমি বললাম যে এই টলের যে লোকাসটা আছে এখানে আসলে কে কে থাকতে পারবে? শুধু কি টল থাকতে পারবে নাকি টলের সাথে ডোয়ার্ফও থাকতে পারবে? জন্ম থাকতে পারবে একটা। হ্যাঁ, ডোয়ার্ফও থাকতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা দেখেন, কারণ আমরা জানি যে সবারই একটা অল্টারনেটিভ ফর্ম থাকবে, আমরা একটু আগে বললাম না, যে অল্টারনেটিভ থাকবে। তার মানে এখানে টলের সাথে ডোয়ার্ফ আছে, এখানে টলের সাথে ডোয়ার্ফ, এখন কি আছে না। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই টল অথবা এখানে ডোয়ার্ফ, যখন এই টল বা এই ডোয়ার্ফের যে জিনটা থাকবে তাকে তো ডোমিনেন্ট করবে, ঠিক আছে না? এই ডোমিনেন্ট করতে পারে অথবা ডোমিনেন্ট নাও করতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে ইন্টারাকশন হবে, যেহেতু তাদের বাসা ঘর একই রকম, তাদের মধ্যে প্রেম মহাব্বত তৈরি হবে। এখন এই প্রেম মহাব্বতের নাম কি বলেন? আমি একটু আগে বলেছি। আচ্ছা, একজন কেউ বলছে পেয়ার না, পেয়ারিং। দেখেন এই যে এখন আপনাদের দেখেন আপনাদের আহ, ইগুলো থাকলে, সমস্যাগুলো থাকলে বের হয়ে আসবে, আপনারা যদি মুখ খোলেন তাহলে বের হয়ে আসবে। পেয়ারিং এখানে হয় না। আচ্ছা, ডোমিনেন্স কথা বলতে, অ্যালিলিক অ্যালিলিক জিন ইন্টারাকশন, হ্যাঁ এটা ডোমিনেন্স হতে পারে, সবচেয়ে ভালো হয় অ্যালিলিক অ্যালিলিক জিন ইন্টারাকশন বা অ্যালিলিক জিন ইন্টারাকশন, যেটা ডোমিনেন্স হতে পারে অথবা রেসিসিভ যেটাই বলেন, কোডোমিনেন্স হতে পারে। তো সবচেয়ে সুন্দর কথা হচ্ছে অ্যালিলিক জিন ইন্টারাকশন। অ্যালিলিক জিন ইন্টারাকশন কি কি হতে পারে? একটা হচ্ছে তার মধ্যে ডোমিনেন্স হতে পারে। হ্যাঁ, ডোমিনেন্টের কথা যেটা আমরা বলছিলাম যে সে ডোমিনেন্ট করে দেবে। তার মানে আপনি যখন এক ঘরে থাকবেন, এই ঘরে আপনি এবং আপনার হচ্ছে যে ওয়াইফ বলেন হাজবেন্ড বলেন, এখানে একজন ডোমিনেন্ট করবে আর একজন হচ্ছে ডোমিনেন্টের শিকার হবেন, ঠিক আছে না? এইটাই হচ্ছে আমার অ্যালিলিক জিন ইন্টারেকশন, যখন একই ঘরে থেকে হবে। কিন্তু মনে করেন আপনি যে ঘরে আছেন, পাশের ঘরে আরো দুইজন আছে, হ্যাঁ, এখন আপনার চিন্তা ভাবনা আছে আমি পাশের ঘরে যে আছে তারে ডোমিনেট করব, যেটা যারা পলিটিক্স করে দেখা যায় সারা হল কন্ট্রোল করে,
তো এই টল যখন এই রিঙ্কেল কে কন্ট্রোল করবে, অথবা এই টল যখন স্মুথ কে কন্ট্রোল করবে, তখন এই কন্ডিশনটা হবে কি, নন অ্যালেলিক জিন বুঝতেছি। ইন্টারঅ্যাকশন। ঠিক আছে কিনা? আমি যতটুকু বুঝাইছি আমার মনে হয় যে আপনাদের এতটুকু ক্লিয়ার হওয়ার কথা। এইটা এবং এইটা ছিল একই বার্সা, দুজন একটা বাবার কাছ থেকে আসছে, একটা মার কাছ থেকে আসছে। এটা আসছে, এটা বাট এই টল যখন কি করবে, তার এই টলকে বা টলের বাসা না কমপ্লিট করে এই বাসাতে অন্য একটা বাসাতে কেউ আছে কিনা তারে কন্ট্রোল করতে যাবে, তখন সেটা হবে নন অ্যালেলিক জিন ইন্টারাকশন। আমরা পরবর্তীতে নন অ্যালেলিক জিন ইন্টারাকশন এর বিস্তারিত পড়বো, অ্যালেলিক জিন ইন্টারাকশন বিস্তারিত পড়বো। বাট লিস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার যে এটা হচ্ছে অ্যালেলিক জিন ইন্টারাকশন এবং এটা হচ্ছে নন অ্যালেলিক জিন ইন্টারাকশন। আমি জেনেটিক্স এর উপরই মিনিমাম 15টা ক্লাস নেব, 12 থেকে 15টা, এটা ডিপেন্ড করবে আপনারা কত দ্রুত বুঝতে পারতেছেন। কারণ আমার মনে হয় যে আপনাকে আমার অ্যাগ্রোনমি পড়ানো, এই ফার্টিলাইজারের ডোজ করেন, ফার্টিলাইজারে এত পার্সেন্ট আছে, এটা এটা মুখস্থ করার জিনিস। বাট একমাত্র জেনেটিক্স বলেন বা এই দুই একটা সাবজেক্ট আছে যেগুলোতে আপনাকে ক্লিয়ার বেসিকটা করতে হবে। এবং দেখা যাচ্ছে আপনি যদি রিসার্চ ইনস্টিটিউটে দেখেন, 50% জেনেটিক্স এর পোলাপান যায়, তার একটা বড় কারণ হচ্ছে তাদের এই বেসিক গুলো ক্লিয়ার হয়ে যায়। যে যতটুক মানে হচ্ছে যে আপনার যে প্রবলেম থাকে, মাস্টার্স যখন করে তখন এগুলো সলভ হয়ে যায়, যার ফলে তারা এখানে ভালো করে। ঠিক আছে, কারণ ওই আপনিও যখন সিড রেট পড়বেন আমিও সিড রেট পড়বো, ওগুলো কভার হয়ে যাবে। বাট এইগুলো আপনারা দেখাচ্ছে কভার হয় না, এই জন্য আমি জেনেটিক্সটা, যদিও কষ্ট হবে আপনাদের আমি জানি, বাট আমি যতটুকু যেভাবে বোঝাচ্ছি একটু একটু করে আগান, ইনশাল্লাহ কাজে দিবে। তাহলে দেখেন আমরা একটু উপরে এখন যাব, সেটা হচ্ছে নন অ্যালেলিক জিনস লোকেটেড অন ডিফারেন্ট লোকাস অফ হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার। এখন এই যে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার, আর একটা কথা চলে আসলো, ঠিক আছে না? তাহলে এই আমি আপনাদেরকে বলছিলাম যে হোমো মানে কি, একই, ঠিক আছে না? তাহলে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার বলতে এখানে কি বোঝাচ্ছে? কেউ বলতে পারবেন এই যে হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার বলতেছে বা হোমোলোগাস ক্রোমোজোম বলতে এখানে কি বুঝছেন? দেখেন আমি কিন্তু আপনাকে এক্সাক্ট সংজ্ঞা হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারের আমি বলতে পারতেছি না, বাট আমি বলতেছি আপনার বেসিকটা ক্লিয়ার থাকা দরকার। আমার এখানে সংজ্ঞাটা মনে নাই, কিন্তু আপনাকে আমি হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার কি এই জিনিসটা বোঝাবো, উইথাউট নোয়িং দ্য ডেফিনেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার। কারোর জানা আছে কিনা যে হোমোলোগাস ক্রোমোজোম কি? আচ্ছা, একজন কিছু বলছে, হ্যাঁ, ক্রোমোজোম আর মরফোলজি জিন কন্টেন্ট। তার মানে এই যে যে উনি সংজ্ঞাটা দিচ্ছেন অলি আহমেদ, ধন্যবাদ। আমার কথা হচ্ছে এটা হচ্ছে ওই যে আমি একটু আগে বলতেছিলাম যে আপনার 12 ক্রোমোজোমের সাথে 12টি মিল হবে, ঠিক আছে কিনা? মানে 12-র সাথে 12 হবে, 13-র সাথে 13 মিল হবে। এই 12-র সাথে কখনো 13-র আপনি কম্পারিজন হবে না, ঠিক আছে কিনা? এটা করা যাবে না। তার মানে এটাই হচ্ছে মানে আমার আমি যখন হচ্ছে যে আমার যখন জাইগোট ফর্মেশন হয়েছিল তখন আমার বাবার 12 নম্বরের সাথে আমার মায়ের 12 নম্বর মিল হয়েছিল। এটাই হচ্ছে হোমোলোগাস পেয়ার, ঠিক আছে কিনা? সিমিলার পজিশন থাকবে, সেম জিন থাকবে, জিন ডিফারেন্ট হতে পারে, জিন ডিফারেন্ট হতে পারে, সবসময় একই জিন নাও থাকতে পারে, ভেরিয়েশন থাকতে পারে। তবে আপনার ভেরিয়েশন থাকতে পারে, বাট আপনি সংজ্ঞাতে দিতে পারেন, কারণ আমরা জানি এক্সেপশনাল গুলো আমরা হচ্ছে লিখি না। তাহলে আমি আমি যতটুকু বললাম আপনারা সংজ্ঞা হোমোলগাস ক্রোমোজোমের অনেক সুন্দর পাবেন। বাট আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, আমি মনে হয় যে হয়েছে আপনার, যে 12-র সাথে 12, 13-র সাথে 13, 14-র সাথে 14, নট 12-র সাথে 14, নট 12-র সাথে আপনার 24 বা 23 বা 21, এগুলোর সাথে কখনো মিল হবে না। 12-র সাথে মিল হওয়া কি হোমোলগাস, তার মানে জিনস গুলো লোকেটেড অন ডিফারেন্ট লোকাস। তার মানে এই যে আমরা একটু আগে বলছিলাম এটা একটা লোকাস, এটা একটা লোকাস, কিন্তু এইখানে যে বাসা থাকবে এখানে যে বাসা থাকবে তাদের সেম, এটা সেম, কিন্তু এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, এই ভাষা এবং এই ভাষা একই। তাহলে এই যে ডিফারেন্ট লোক আছে থাকবে, এটা এই যে ক্রোমোজোম, একই ক্রোমোজোম, এটা প্যারেন্ট ওয়ান থেকে আসছে, ক্রোমোজোমটা একই, এটা প্যারেন্ট টু থেকে আসছে। তার মানে এইটা আর এটা হোমোলোগাস ক্রোমোজোম।
তার মানে হোমোলোগাস ক্রোমোজোম থাকবে কিন্তু ডিফারেন্ট কি থাকবে, তাদের লোকাস থাকবে। দেখেন এখানে ডিফারেন্ট হচ্ছে, লোকাস আছে, ওকে, কিন্তু তাদের ক্রোমোজোম গুলো হোমোলোগাস পেয়ারে থাকবে। তখন সেটা হবে নন অ্যালিলিক জিন ইন্টারাকশন। কি ডিফারেন্স বিটুইন অ্যালিলিক এন্ড নন অ্যালিলিক এর দেখেন, is that allelic genes, the alleles present at the same location of a homologous chromosome, এই যে সেম লোকেশন, তার এই যে লোকেশন এটার একই লোকেশনে থাকবে। কারণ এখানে এ আসছে, এখানে যদি ছোট হাতের বি আসে, সরি ছোট হাতের এ আসে, তাহলে এটা সেম লোকাস থাকতেছে। কিন্তু নন অ্যালিলিকের ক্ষেত্রে সেম লোকাসটা থাকবে না, লোকাসটা ডিফারেন্ট হয়ে যাবে। তার মানে অ্যালিলিকের সঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালিলিক এবং নন অ্যালিলিকের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের লোকাসের। আবার while in non-allelic gene, the alleles are present at different location of the same homologous chromosome to express a particular হচ্ছে কি ক্যারেক্টার। হোমোলোগাস ক্রোমোজোম কি, দেখেন টু ক্রোমোজোমস ইন এ পেয়ার, যারা দুইটা ক্রোমোজোম যখন পেয়ারে থাকবে, নরমালি ওয়ান ইনহেরিটেড ফ্রম দ্য ফাদার এন্ড ওয়ান ফ্রম দ্য, যখন যে দুইটা পেয়ার করবে, আমি একটু আগে বলছিলাম যে বাবার থেকে 12 নম্বর এসে আসবে এবং মায়ের কাছ থেকে 12 নম্বর আসে, তারা পেয়ার করবে, এই পেয়ারটা হচ্ছে হোমোলোগাস। অ্যালিলিক এবং নন অ্যালিলিক জিন এন্ড দেয়ার ইনহেরিটেন্স এক্সপ্লেইন দ্য ডেভিয়েশন অফ মেন্ডেলিয়ান ট্রেটস। তার মানে এই যে অ্যালিলিক এবং নন অ্যালিলিক এবং দেয়ার ইন্টারাকশনের কারণে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম আসলো এবং শুরু করে দিল। মেন্ডেল ওয়াজ এ ভেরি মাচ লাকি, লাকি ছিল যে তার এই ডেভিয়েশন গুলো বা ভেরিয়েশন গুলো ছিল না। কিন্তু এই যে ইন্টারেকশন আছে, আমি বললাম না, আপনি যখন একটা বাসায় থাকবেন, একটা রুমে থাকলেন, পাশের রুমের বা পাশের বাসা দ্বারা আপনি ইনফ্লুয়েন্স হবেন, এই যে ইনফ্লুয়েন্স হচ্ছেন, এই কারণে আপনার মধ্যে ভেরিয়েশন আসবে। স্পেশালি আপনি, আপনার তুলনাটা আপনার পজিশনের উপর ডিপেন্ড করবে। যেমন আপনি যদি এখন চাকরির প্রার্থী হন অথবা ফোর্থ ইয়ারে হন, আপনার চিন্তা ভাবনা থাকবে আরেকজন কি কি পড়াশোনা করতেছে এটা। বাট আমার ক্ষেত্রে যখন আসবেন, আমি যেহেতু চাকরির এই স্টেজটা পার করে ফেলাইছি, সুতরাং ওই চাকরি রিলেটেড এর কম্পারিজন গুলো আসবে না আমার, আসবে না। সুতরাং এই যে আমি আমার এনভায়রনমেন্টের সাথে বা আমার সাথে আমার ফ্রেন্ড চাকরি করতেছে, সে কি করতেছে, কি করলো, কেমন আছে, কি, এই যে আসছে একটা, ঠিক আছে না, ইন্টারাকশনটা আসতেছে। অথবা আপনার চাকরি করতেছেন, আমি এখন এখানে আছি, আপনার সাথেও আমি কম্পারিজনটা করতেছি, এটাই কারণেই আমাদের পার্থক্য সৃষ্টি হয়। আমরা এগুলো পরে পড়বো। এখন হেরিটেবিলিটি আসছে, আমি একটু বলছিলাম যে ভ্যারিয়েশনটা আছে আমাদের জেনেটিকে, কিন্তু এই জেনেটিক ভেরিয়েশন আমার কাছে যতটুকু আছে, এইটা কত পার্সেন্ট বা কতটুকু আমার অফস্প্রিং এ যাচ্ছে। মনে করেন আমি একটা ধানের গাছ পাইছি, যেখানে ধান একটা গাছে 500 থেকে 700টা আছে, বা 1000 1200টা আছে, কোনো কারণে লাকিলি পেয়ে গেছে, আমি তো খুব খুশি যে একটা ধানের গাছে আমি ধান পাইছি 1200 থেকে 1300, তাহলে তো অনেক হবে। নর্মালি কয়টা থাকে কেউ জানেন কিনা, ইনব্রিডে কয়টা থাকে, হাইব্রিডে কয়টা থাকে, একটা ধানের গাছে কয়টা ধান থাকে, নর্মালি একটা রেঞ্জ আছে, এটা জানা আছে কেন, নর্মালি কয়টা থাকে? আমি হেরিটেবিলিটি দিয়ে আজকে হচ্ছে জেনেটিক্স এর পার্টটা শেষ করবো। জানা থাকলে চ্যাটে বলবেন। আমি যেমন ছিলাম কি, দেখেন এখন এই যে 1200 বা 1500 আমি পেয়ে গেলাম, পরে আমি কি করলাম, ওই সিডটা লাগাইলাম, আমি তো ভাবতেছি যে পরের জেনারেশনে 1200 1300 যাবে, পরের জেনারেশনে দেখলাম যে আমার 200-তে চলে আসছে, কোথায় 1200 ছিল, কোথায় 200-তে আসলো। তাহলে এটা কি হেরিটেবল হলো? হইলো না। কতটুক হইলো, কতটুকু আসছে, এটাই হচ্ছে হেরিটেবিলিটি। তাহলে দেখেন দ্য প্রপোর্শন অফ জেনেটিক ভেরিয়েশন অ্যান্ড ফেনোটাইপিক ভেরিয়েশন, আমার জেনোটাইপের সাথে ফেনোটাইপের যে প্রপোর্শন বা রিলেটিভ, কি কি এটা যেন বলা হয়, এই যে প্রপোর্শন যেটা, অনুপাত, সরি অনুপাতটাকেই মূলত হেরিটেবিলিটি। এখন লো হেরিটেবিলিটি <0.3। জেনেটিক্স এর কথাই বলি, যদি লো হেরিটেবল থাকে তাহলে এখানে কাজ করার সুযোগ থাকে না, তার মানে সে পরের জেনারেশনে যাবে না।
মডারেট হেরিটেবল থাকলে সাধারণত 0.5-এর উপরে থাকলে আমরা সেটাতে ইমপ্রুভমেন্ট করতে পারবো। তার মানে যদি 0.5-এর বেশি হয়, তাহলে সেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। আর যদি না হয় তাহলে তার মানে হাই হেরিটেবিলিটি মোর দ্যান 0.6। লো হেরিটেবিলিটি মিনস মানে কি জেনেটিক ইমপ্রুভমেন্ট ইজ নট পসিবল। ওই তো বললাম না, আপনি পাইছিলেন 1200, পরের পরের বছর দেখলেন 9, তাহলে আর হইলো? তার মানে ওই ভ্যারিয়েশনটা কিসের কারণে হয়েছে? হয় ইনভায়রনমেন্টের কারণে হয়েছে, অথবা কোনো না কোনো কারণে দেখবেন ওখানে হয়তো নিউট্রিয়েন্ট বেশি পেয়ে গেছে, বা কোনো না কোনো একটা ইনভায়রনমেন্টাল এফেক্ট ছিলই ওখানে। হ্যাঁ, এবং হাই মিনস জেনেটিক ইমপ্রুভমেন্ট ইজ পসিবল এবং এনভায়রনমেন্টাল ইফেক্ট ইজ লেস। আমি বলছিলাম যে হেরিটেবিলিটি বলে বা জেনেটিক ভেরিয়েশন বলেন, এটা সব সময় কি থাকে, দুইটার কারণে, এটা জেনেটিক্স আর এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কারণ। এখন দেখেন, এই যে হেরিটেবিলিটি, এটা আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, কতটুকু পেয়েছেন এটা ডিপেন্ড করে। অনেক সময় আমরা বলি না যে সে তার বাবার মতন দেখতে হয়েছে, তার চেহারা তার বাবার মতন হয়েছে, তার ব্রেন তার বাবার মতন হয়েছে, তার চুলগুলো তার বাবার মতন হয়েছে, তার মানে এটা হচ্ছে হেরিটেবল হয়েছে। হ্যাঁ, এখন এই হেরিটেবল কি এমন কি হইতে পারে যে উল্টাটা হয়ে গেছে? না, কখনো নেগেটিভ হয় না। তার মানে অবশ্যই কিছু না কিছু আপনি আপনার বাবা মার কাছ থেকে পেয়েছেন। ইট ক্যান নেভার বি নেগেটিভ, সুতরাং কখনোই নেগেটিভ হবে না। এবং রেঞ্জ ভ্যালু 0 থেকে 1 হবে। এই 0 থেকে 1 বা 1 থেকে 0 বলতে বোঝাচ্ছে আপনার সর্বোচ্চ, আপনার বাবা মার যা ছিল আপনি সবকিছু পেয়ে যেতে পারেন। অথবা এই যে 0, একেবারে 0-র কাছে চলে আসতে পারেন, যে কি হয়েছে, আপনার বাবার যা ছিল বা মার ছিল সেগুলো আপনি কিছুই পান নাই। নতুন দেখা যাচ্ছে বাবাও ছবি আঁকাইতে পারে না, মাও ছবি আঁকাইতে পারে না, মেয়ে দেখা যাচ্ছে যে সেই রকম ছবি আঁকায়। ঠিক আছে না? দেখা যাচ্ছে বাবাও ছোট ছিল, মা ছোট ছিল, মেয়ে অনেক লম্বা হয়ে গেছে। তো এই যে 0-র কাছাকাছি আসতে পারে, অথবা ছেলে বলেন মেয়ে, আমি আবার মেয়ে বললে তখন আবার রাগ করবে, ছেলে অথবা মেয়ে দুইটাই একটাই হতে পারে। তাহলে এরপরে আপনার রেঞ্জ কত হয়, নেগেটিভ হয় কিনা, আপনি জাস্ট এই যে হেরিটেবিলিটির উপরে, এই সংজ্ঞাটার উপরে, অথবা এই জিনিসটা কি এটা বুঝলেই আপনি হচ্ছে আহ, মানে হচ্ছে তার ভ্যালুটা কত হতে পারে, অথবা নেগেটিভ হতে পারে কিনা এটা জানেন। ওখানে হচ্ছে কি দ্বিতীয় জেনেটিক বা জেনোটাইপিক ভেরিয়েশন, আর হচ্ছে পিডি হচ্ছে ফেনোটাইপিক ভেরিয়েশনের কথা বলা হচ্ছে, একটু বলছি। এটা নিয়ে কথা বলছি। হেরিটেবিলিটি সাথে একটা হচ্ছে সম্পর্ক আছে, সেটা হচ্ছে সিলেকশন রেসপন্স এন্ড সিলেকশন ডিফারেন্স। এটা নিয়ে আমি হচ্ছে কালকে কথা বলবো। আমরা একটু হচ্ছে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 9:30 থেকে 10:30। তো এইখানেই মনে হয় আজকে শেষ করা ভালো হবে, 1 ঘন্টার উপরে গেলে। হ্যাঁ, গতদিন আমরা বাংলা পড়েছিলাম, ইংরেজি পড়েছিলাম, সেই কাজ। তো আরেকটু আছে, তাহলে শেষই করে দিই আজকে, এটা না রাখি। দেখেন, আমরা যখন আসলো যে সিলেকশন রেসপন্স আর এবং সিলেকশন ডিফারেন্সিয়াল অনুপাতটাকেও আমরা মাঝে মাঝে কি বলি, হেরিটেবিলিটি। এখন সিলেকশন রেসপন্স সিলেকশন ডিফারেন্সিয়াল জিনিসটা দেখেন, আমি আমার কাছে বললাম যে 1200 ধান পেলাম একটা গাছ থেকে, তার মানে আমার কাছে 1200টা সিড আছে, এটাতে আমি 1200টা গাছ করতে পারি। ঠিক আছে কিনা? এখন মনে করেন 1200টা লাগাইলাম, 1200টা থেকে সামনে বছর আমি 10 কেজি বা 50 কেজি ধান পাইলাম, তাহলে কি আমি আবার আমি সামনে আবার 50 কেজি লাগাবো? তাহলে তা আমিও যদি 50 কেজি লাগাই সামনের জেনারেশনে, তাহলে ওই 50 কেজি ধান সিড যদি করি, সেখান থেকে আমি দেখা যাচ্ছে 30 মণ ধান পাইলাম। পরবর্তীতে কি আমি 30 মণ ধান লাগাবো? না, এই যে লাগাচ্ছি না, কারণ এটা নিয়ে আমি সামনে যেতে পারবো না। তার মানে এখানে সিলেকশন রেসপন্স এবং সিলেকশন ডিফারেন্সিয়াল কথাটা আসতেছে। মানে এখানেই আপনি হচ্ছে ব্রিডার হিসাবে ডিসাইড করবেন যে আপনি কাকে রাখবেন আর কাকে বাদ দিবেন। তাহলে দেখেন, সিলেকশন ডিফারেন্সিয়ালটা কি? ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিন অফ দ্য সিলেক্টেড গ্রুপ এন্ড দ্য মিন অফ দ্য পপুলেশন। আপনাকে যে বললাম যে আপনি 1 বিঘা জমি থেকে 10টা গাছ সিলেক্ট করবেন, আরো আরো ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি গেছেন উম, নিয়ে আপনি এখন হচ্ছে যে পাত্র দেখবেন, তা আপনি যদি সিলেকশন করবেন, এটা সিলেকশন করবেন না। মনে করে আপনার বয়স 22, এখন 22 বছরের উপরে অথবা 22 বছর পর্যন্ত আপনার এলাকায় আপনার পরিবার বাদে যত ছেলে আছে আপনি সবাইকে হচ্ছে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে কিনা?
তাহলে এটা হচ্ছে সিলেকশন। কিন্তু আপনি কি তাহলে সবাইরে বিয়ে করবেন? সবাইরে বিয়ে করবেন না। আপনার কিছু ক্রাইটেরিয়া থাকবে, যেটা এই যে এভারেজ, ওই যে পপুলেশনটা ছিল, যে আপনার কাছে ঘটকে 100 জনের বায়োডাটা দিচ্ছে, সেখান থেকে আপনি আপনার সিলেক্টেড, আপনার ক্রাইটেরিয়া থাকবে, যে সেই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আপনি পার্থক্য করবেন। যারা হচ্ছে বায়োম্যাট্রিমোনিয়াল গ্রুপ, দেখবেন যে এই দেয় না, পোস্টে দেয়, তারা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে ছেলের অমুক থাকতে হবে বা অথবা মেয়ের। আর স্পেশালি মেয়েদের ক্ষেত্রে দেখবেন তারা বলবে যে আমরা স্টুডেন্ট বিয়ে করব না। তার মানে এই যে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিল সিলেকশন, এটা তাহলে দেখেন যে এই যে ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্সটা কি? যারা স্টুডেন্ট আছে তারা তাহলে সবাই বাদ পড়ে গেল আপনার পপুলেশন থেকে, তারা বাদ। তার মানে তার পরের ধাপে তাকে যেতে হবে। এই যে ডিফারেন্সটা হচ্ছে, সেটাই হচ্ছে আপনার এস। তার মানে কি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিন অফ দ্য সিলেক্টেড গ্রুপ অ্যান্ড দ্য মিন অফ দ্য পপুলেশন, এই দুইটার পার্থক্যকে সিলেকশন ইন্টেন্সিটি কত দেখেন। সিলেকশন ইন্টেন্সিটির বিষয়টা একটু বলি, আপনারা পরে পড়লে বুঝবেন। আপনি ক্যাম্পাসে সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, নবম গ্রেডে জব করেন, বাবার আর্থিক অবস্থা অনেক ভালো, এই যে অনেক কিছু আপনার ক্রাইটেরিয়া আছে, তখন কি হবে? আপনারও চিন্তা ভাবনা থাকবে যে মেয়ে দেখতে পরীর মতো হতে হবে, ফ্যামিলি এরকম হতে হবে, হাইট এত হতে হবে, এই হতে হবে, সে হতে হবে, অনেক যখন ক্রাইটেরিয়া দিবেন, তখন কি হবে? আপনার সংখ্যাটা কমে আসবে না? দেখে যে আপনার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া একজন অথবা দুইজনের সাথে সাথে মিলতেছে, এই যে আপনি যেগুলো যেগুলো চাচ্ছেন, বাট দেখবেন যে সে কোন আর এক ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনার সব শেষ। তো দেখেন সিলেকশন ইন্টেন্সিটি, যে প্রেসার ক্রিয়েট করতেছেন যে না এটা হবে না, এটা হবে না, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, নবম গ্রেডের চাকরি লাগবে, নবম গ্রেডের হবে না, বিসিএস লাগবে, বিসিএস নর্মাল হবে না, অ্যাডমিন লাগবে, অ্যাডমিন হবে না, শুধুমাত্র আমার অ্যাডমিনের 1 থেকে 10-এর মধ্যে যাদের থাকবে আমি তাদেরকে বিয়ে করব। আপনি এই কথা, এই ক্রাইটেরিয়া দিলেন যে না। প্রথম দেখেন আপনি সিলেকশন, আরেকবার আপনার বলি, যে আপনি বললেন আমি একটা ট্রেটের উপরে বলতেছি, আপনি বললেন যে আমি বিসিএস ক্যাডার বিয়ে করব, এটা আপনার একটা ব্রড সেন্স। তার মানে 2,500 জন আপনার কাছে, যদি চিন্তা করেন যে গতবার 2,500 জন মানে হচ্ছে কি রিকমেন্ডেড হয়েছে, তাহলে এই 2,500 জন আপনার পাত্র। ঠিক আছে, পাত্র অথবা পাত্রী হতে পারে, আমি সবাইকে একই ইসে ধরতেছি। এরপরে আপনি বলে দিলেন যে শুধুমাত্র এগ্রিকালচার ক্যাডারের নেব, তাহলে এটা অর্ধেক গুলো বাদ। এরপরে আপনি বললেন যে না, এগ্রিকালচার সাবজেক্টের অনার্স করা থাকবে, কিন্তু সে অ্যাডমিন ক্যাডারের থাকতে হবে, তাহলে বাকি সবগুলো বাদ। এই দুইটা ট্রেটের উপরে আপনি, তার মানে এই যে প্রেসার ক্রিয়েট করতেছেন এবং আস্তে আস্তে বাদ দিচ্ছেন। এরপরে আপনি বললেন যে অ্যাডমিন ক্যাডার হতে হবে, এগ্রিকালচার হতে হবে, এবং অ্যাডমিন ক্যাডারের 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, তাহলে আরো হচ্ছে যে প্রেসার ক্রিয়েট করতেছেন, এবং আপনার দেখেছে চয়েসটা আরো ক্লোজ হচ্ছে এবং সংখ্যাটা কমে আসতেছে, প্রেসার ক্রিয়েট হচ্ছে। দেখেন এটাই হচ্ছে সিলেকশন ইন্টেন্সিটি। তাহলে কি, সিলেকশন ইন্টেন্সিটি ইজ দ্য রেফার দ্য মিন অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য পপুলেশন মিন, মেজার্ড ইন ইউনিটস অফ দ্য ফেনোটাইপিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন। আরো যদি নিচেরটা দেখেন, সিলেকশন ইন্টেন্সিটি ইজ how selective breeders are deciding how many individuals from the current generation will make offspring from the next generation. আপনি যে সিলেক্ট করে দিচ্ছেন কয়জন সিলেক্ট হবে, কার সাথে আমরা বিয়ে করব, তাকে ছাড়া আমি বিয়ে করব না, এই যে হচ্ছে করে দিচ্ছেন, এটাই ইন্টেন্সিটি। কিন্তু যদি বলতেন যে যে কোনো একটা চাকরি হলেই হবে, এই বলে বলে আপনার বয়স যখন 35 হয়ে যাচ্ছে, তখন আপনি বলতেছেন যে একটা ছেলে হলেই হবে, একটা মেয়ে হলেই হবে, তখন আপনি এভারেজ পপুলেশনে পড়ে গেছেন। ঠিক আছে কিনা? এরপরে সিলেকশন রেসপন্স। এখন এই যে রেসপন্স, আপনি বললেন যে হচ্ছে বিসিএস ক্যাডার হলেই হবে, তখন দেখছেন রেসপন্স একটু বেশি পাচ্ছেন। আপনি যদি বলেন প্রাইমারি স্কুলের টিচার নেব আমি, মানে 1 থেকে নবম থেকে 20তম গ্রেডের চাকরিজীবী নিব, তখন দেখবেন অনেক রেসপন্স পাচ্ছেন। ঠিক আছে না? কিন্তু আপনি যত ক্রাইটেরিয়া বাড়াবেন আপনার রেসপন্স তত কমে যাবে। এটা হচ্ছে হাউ মাচ গেইন, কতটুকু অর্জন হচ্ছে। ঠিক আছে না? আপনার রেসপন্স ইউ মেক হোয়েন মিটিং দ্য সিলেক্টেড প্যাডস। তাহলে কি, সিলেকশন রেসপন্স ইজ কি,
হাউ মাচ গেইন ইউ মেক হুইন মিটিং দ্য সিলেক্টেড প্যারেন্টস, যখন আপনি সিলেক্ট, ওই যে আপনি সিলেক্ট করলেন যে আমার এই ক্রাইটেরিয়া গুলো থাকবে, যে থাকবে তারে নিয়ে আসেন ঘটক সাহেব, আমি তারে বিয়ে করব। এখন মনে করেন নিয়ে আসলো, আপনি ক্রাইটেরিয়া দিছিলেন এবং তার সাথে আপনার বিয়ে হওয়ার পরে এখন আপনার অফিস কিপিং ছাগল কাণ্ড করবে নাকি ঘোড়া কাণ্ড করবে, সেটা পরের হিসাব। ঠিক আছে, তখন আমরা দেখবো যে কতটুকু গেইন হয়েছে। যে আপনি যেটার উপরে সিলেক্ট করছিলেন যে আপনার হাজবেন্ড কি অ্যাডমিন ক্যাডার ছিল, আপনি হচ্ছে পুলিশ ক্যাডারে গেছেন, আপনার ছেলে অথবা আপনার অফিস এমপি হলো নাকি মন্ত্রী হলো, এইটা আমরা দেখব। এটাই হচ্ছে সিলেকশন রেসপন্স। যদি দেখি যে না, আপনাকে এবং আপনার পিতামাতাকে দুজনকে ছাড়িয়ে গেছে আপনার বাচ্চা কাচ্চা পজিটিভ দিকে, আমার যেটা চাই সেটাই, তখন হচ্ছে যে সিলেকশন রেসপন্স। বিয়েটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভাইয়ার চাইতে এ, ভালো মনে হয় মানে ক্রাইটেরিয়া নাই এবং বোঝার জন্য। ঠিক আছে, এরপরে দেখেন কিউটিএল আছে। হ্যাঁ, কিউটিএল হচ্ছে কোয়ান্টিটেটিভ ট্রেড, হচ্ছে লোসাই অথবা লোকাস যেটাই বলেন। এই একটু আগে আমরা লোকাসের কথা বলতেছিলাম। এখন আপনি যদি বড় লোক হন, তাহলে আপনার একটা ক্রোমোজোমে অনেক জায়গাতে থাকার জায়গা থাকতে পারে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আপনি সেই অবস্থায় একটা ক্রোমোজোমে 3 জায়গাতে থাকতেছেন, আপনার এই ঘরে ভালো লাগলো না, এই ঘরে চলে গেলেন, এই ঘরে চলে গেলেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কিউটিএল। তার অবস্থান এটা মাল্টিপল হতে পারে অথবা সিঙ্গেল হতে পারে। এরপরে টিলিং কথাটা আসতেছে কিউটিএল এর সাথে আর একটা সম্পর্ক যুক্ত, সেটা হচ্ছে টার্গেটিং ইনডিউসড লোকাল লেসনিং খুঁজে নাও। এটা একটা মেথড যার মাধ্যমে আমরা মিউটেশনটা করব, মানে এই যে দেখেন এমন না আছে না, এখানে আপনার লোকাসটা আছে, আপনার এখানে মিউটেশন করে আপনার জন্য এখানে একটা ঘর বানাই দিলাম। ঠিক আছে, আর ইকো টেলিং হচ্ছে অ্যালিলিক ভেরিয়েশন আসবে, দ্যাট ন্যাচারাল পপুলেশন ইনস্টেড অফ নিউ পপুলেশন। ইকো কথাটা দিয়ে বলছে, এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল না, এটা নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে হবে। এবং আমরা যে ভেরিয়েশনটা আসছে তার মানে জেনেটিক ভ্যারাইটিভ স্টাডির জন্য এবং মলিকুলার ব্রিডিং এর জন্য এটা স্টাডি করি। তো আমি আজকে যতটুকু নর্মাল করে বোঝানোর ট্রাই করছি, আমি আশা করি যে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন। এরপরে যদি কারোর টুকটাক কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমি তাহলে শেষ করে দেব। আপনাদের হাতে 3 মিনিট সময় আছে, 3 মিনিটের মধ্যে। কারোর কোনো অভিব্যক্তি থাকলে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে অথবা কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে বলবেন। হ্যাঁ, যে ভাইয়া এরকম না করে এরকম করলে কি হয়, বা কারণ দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে আমি দিচ্ছি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হতে পারে যে হ্যাঁ আমি ঠিকই বলতেছি, বাট আপনি ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা, কোন জায়গায় প্রবলেম হচ্ছে এটা বলতে পারতে হবে। হ্যাঁ, একটা কথা মনে রাখেন, আমার গ্রুপে টিউটোরিয়াল কই কই use হয়। আচ্ছা, এটা আমরা কালকে যেহেতু ভাই বুকের সাথে পিডিএফ এর টপিক অনেকটাই ডিফারেন্ট, বুক কি কম্বাইন করে পড়বে, হ্যাঁ কম্বাইন করে পড়তে পারেন, যাদের বই আছে কম্বাইন করে একটু পড়তে পারেন, এটা সুবিধা হবে। আমরা টিউটোরিয়াল নিয়ে সামনে দিন তাহলে একটু প্রথমে আলোচনা করব। আচ্ছা, আর আর কি, শুনেন আমার গ্রুপে যে বললাম না যে ব্রিতে আপনার 23 জনের মধ্যে 15 জন হয়েছে, তার মধ্যে একজন জাস্ট ভাইবারটা আমি যদি না ধরি সেটা বাদ, মানে তিনি শুধু ভাইবার ক্লাস করছিলেন, এক্সামের ক্লাস করছিলেন, এবং দেখা যাচ্ছে যে যিনি ফার্স্ট হয়েছেন, তারপর দেখলাম ফোর্থ, ফিফথ, থার্ড, এগুলো সব আমার গ্রুপ থেকে হয়েছে। তো ওনারা অনেক অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, আমি এই এতটুকু বলতে পারি যে হ্যাঁ, যে তাদের কন্ট্রিবিউশনে যদি আমার 1%ও কাজে লাগে, এটাই কিন্তু অনেক। ফার্স্ট কে ভাইয়া? ফার্স্ট হয়েছে মেহেরুন আপু, হয়েছে ফার্স্ট। বাকরি বেরছে, তাকে জেনেটিক্স ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। এই, এবং সে অনেক ফ্রেশার, তার প্রথম ফার্স্ট ফার্স্ট এক্সামে ফার্স্ট করছে, এটা অনেক ভালো না আপনার? তার মধ্যে আমার ইসে ছিল না, যারা তার মধ্যে মনোয়ার ছিল না, বাট সে আমার হলমেট ছিল, ছোট ভাই ছিল। তারপর আতিক ছিল না আমার, কিন্তু আতিক আমার, আমরা যখন এমএস করি শেষের দিকে, তখন আতিক হচ্ছে জেনেটিক্স এ গেছিল।
এই দুইজন গেছে, আর একটা হচ্ছে কি আরেক ভাইয়ের নাম, ভাই জাস্ট মনে হয় আমার বইটা নিছিল, আর কিছু আমার ক্রস করে নাই। এরা আর কয়েকজন ছিল যারা এর আগেও অনেকবার টিকছে, তাদেরও চাকরি হয়েছে, বাট কিছু একেবারে ফ্রেশার ছিল। হ্যাঁ, স্পেশালি হচ্ছে যে মাসুদ ভাইয়ের ওয়াইফ, সে মানে টিচার ক্যান্ডিডেট ছিল, এনি হাও তার একটু এক সেমিস্টারে খারাপ করছিল। উম, তারপর হচ্ছে চারু আছে অনেকগুলো। উম, তো এটা আসলে আপনারা আমার হচ্ছে যে এই যে এখন পর্যন্ত দেখছেন, আপনার সাথে আমার সম্পর্কটা মোটামুটি ওই পরীক্ষা টিকা পর্যন্ত, মানে আপনার চাকরি হয়ে গেলে এরপরে দেখা যাচ্ছে আপনার হয়তো আলাদা পথ, আমার আলাদা পথ। ঠিক আছে না? বাট এটা ভালো লাগবে, বইয়ের ইকোনমি পার্ট দেখেছিলাম, সবকিছু কি করতে হবে আমি আমি বলে দেবো। হ্যাঁ, ক্লাসে কি পড়তে হবে না পড়তে হবে, বা নর্মালি রাইস দিন নাম্বার প্ল্যান কত। আচ্ছা, 180 থেকে 250টা থাকে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে। আর হাইব্রিডের ক্ষেত্রে 500 থেকে 700, যত বেশি হবে তত। 150 বলতে পারেন, 150 থেকে নর্মালি আমাদের যে ইনগ্রিড গুলো আছে এগুলো 180, 150, 150 থেকে 250 এটা। তবে বিনাদান 17-এর ক্ষেত্রে দেখবেন সেটা 250 থেকে 300 কাছাকাছি থাকে। এখন যত বাড়বে আমরা পড়বো যে একটা ইল্ড কোন কোন ট্রেডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটার উপর কোন কোন রিজনে এটা হতে পারে। এটা কেন জেনোটাইপিক ভ্যারিয়েন্স এটা আমরা জানি, কিন্তু ফেনোটাইপিক ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু জেনোটাইপিক ভ্যারিয়েন্স হয়। এটা কখন হয়? আচ্ছা, আমরা পড়বো ডিটেলস এ জেনোটাইপিক ভ্যারিয়েন্স কখন হবে, এবং জেনোটাইপিক ভ্যারিয়েন্স ইকুয়াল টু ফেনোটাইপিক ভ্যারিয়েন্স মানে দুইটাই সমান হয়ে যাবে কখন, এগুলো পড়বো। এগুলো নিয়ে টেনশন করবো না। আচ্ছা, ভ্যারিয়েন্স আমরা এখন ডেফিনেশন পড়তেছি, যে যে আমি যখন আপনাকে পড়াবো জেনেটিক জেনেটিক ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স ডিপেন্ডস অন অমুক এটা এটা, তখন আপনি বললেন না যে ভাইয়া জেনেটিক ভ্যারিয়েন্সটা কি। আমি এইটা থেকে ওভারকাম করার জন্য আপনাদের এগুলো বলতেছি। কারণ আমরা পরে যখন ডিটেলসে পড়বো, যখন আমার বইটা যাদের কাছে আছে দেখবেন, উম, প্রথমে সংজ্ঞা থাকলেও ভিতরে ডিটেলস আছে, তখন ডিটেলস গুলো আমরা পড়বো যেন আপনার সংজ্ঞাতে সমস্যা না হয়। ওকে, ঠিক আছে তাহলে। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আপনার বুকে পিডিএফটা শেয়ার করলেন না? এই ওলি আহমেদ, আসলে বুকের মানে বইয়ের পিডিএফ তো আসলে দেওয়া যাবে না। কারণ এটা হচ্ছে আমার হচ্ছে কি বলবো, এটা আমার একটা অর্জন, যেটাই বলেন। তো এইটা আমি যখনই আপনাকে সম্পূর্ণ পিডিএফ শেয়ার করব তখন হচ্ছে এইটার আর কোনো ভ্যালু থাকে না আসলে। হ্যাঁ, এই আমার 11 জন কি 12 জন আমাকে হেল্প করছে। হ্যাঁ, ক্লাস পিডিএফটা করব। আমি আপনাদের মনে হয় বলছিলাম যে একটু মনে রাখবেন, সেটা হচ্ছে আমার বইয়ের বাইরে, মানে হচ্ছে যে আমার যেহেতু ক্লাসগুলো বেশিরভাগই সাজানো হয়েছে, আপনাদের আমি জিকে পার্ট গুলো যেগুলো দেবো এগুলো হচ্ছে পিডিএফ দিয়ে দেবো। আর যারা বুকের কথা বলতেছেন, আউট অফ মার্কেট জুলাই মাসের শেষের দিকে পাবেন। আর প্রিন্টিং এ দেওয়া হয়েছে। প্রথমে যে যে কিছু কপি করা হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো নাই এখন আর। হ্যাঁ, তো কিছুদিন কষ্ট করতে হবে, একটু একটু কষ্ট করে। আপাতত আপনার কাছে যে বইটা আছে সেটা দিয়ে পড়া শুরু করেন। আর দেখি আমি কিছু হলো পিডিএফটা দেওয়ার চেষ্টা করব, কয়েকটা পিডিএফ হলো। ঠিক আছে, যেন আপনারা কিছু পড়তে পারেন। কারণ এটার যেহেতু আপনারা আমার দ্বিতীয় ব্যাচ চলতেছে, মানে দ্বিতীয় গ্রুপই বলে আগের গুলো বাদে, সুতরাং আমার অনেক কিছু বিষয় এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কি হতে পারে কি না হয়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।